নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার চ্যানেল এবং আজকে আমরা চলে এসেছি এনটিপিসি পরবর্তী কোয়েশ্চেন অ্যান্সারগুলো নিয়ে। আগের ক্লাসগুলো যারা দেখোনি দেখে নেবে, চ্যানেলে প্লে লিস্ট করা রয়েছে। এবং আজকের ক্লাসে আমাদের টপ 50টা কোয়েশ্চেন থাকবে। সেই 50টা প্রশ্নের মধ্যে সবই তোমাদের জিওগ্রাফি থেকে থাকবে এবং এখানে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো যেগুলো এক্সামের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো এখানে থাকবে, ঠিক আছে? তো আগের ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে, প্লে লিস্ট চ্যানেলে করা রয়েছে এবং লাইক করে দেবে সকলে এবং সাবস্ক্রাইব করে রাখবে যদি এখনো পর্যন্ত করে না থাকো, আর শেয়ার কিন্তু সকলে করে রাখবে, ঠিক আছে? আর টেলিগ্রামের যে লিঙ্ক রয়েছে সেটা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখানে সকলে যুক্ত হয়ে যাবে এবং কমেন্টেও পেয়ে যাবে। তো আজকে আমাদের কোশ্চেন, যেটা আমরা ফার্স্ট কোশ্চেন দেখছি, আকাশগঙ্গা। তো আকাশগঙ্গার যে নিকটতম সর্পিল ছায়াপথ সেটা কোনটা? তো আমরা জানি আমরা যে সৌরজগৎটা বাস করছে সেই সৌরজগৎটা কোথায় অবস্থান করছে, যেটা কিন্তু আকাশগঙ্গা, তো মিল্কি ওয়ে গ্যালাক্সিতে অবস্থান করছে। এবং আমাদের যে মিল্কি ওয়ে গ্যালাক্সি তার কাছাকাছি যে নিকটতম ছায়াপথটা রয়েছে সেটা সর্পিল যে ছায়াপথ, অর্থাৎ স্পাইরিয়াল শেপ, সেই ছায়াপথের নাম কি? তো এখানে কিন্তু অবশ্যই আমাদের রাইট অ্যান্সার যেটা হবে অ্যান্ড্রোমেডা ছায়াপথ। অ্যান্ড্রোমেডা যে গ্যালাক্সি রয়েছে সেটা হচ্ছে আমাদের আকাশগঙ্গার কাছের গ্যালাক্সি, ঠিক আছে? এবার আমরা যদি দেখি যে গ্যালাক্সি কিরকম হয়, তো আমরা যে ছবিটা দেখছি সেটা হচ্ছে অ্যান্ড্রোমেডার ছবি, যেটা আমরা দেখতে পাচ্ছি একটা স্পাইরাল, অর্থাৎ এটা কিন্তু এক ধরনের সর্পিল আকারের কিন্তু ছায়াপথ। এবং আকাশগঙ্গাও কিন্তু আমাদের সর্পিল আকারের ছায়াপথ, আর আকাশগঙ্গার কাছে ছায়াপথ হচ্ছে এই অ্যান্ড্রোমেডা। পরের কোশ্চেন আমরা দেখছি, ব্রহ্মাণ্ড সম্পর্কিত অধ্যয়নকে কি বলা হয় থাকে, অর্থাৎ স্টাডি অফ যে আমাদের ইউনিভার্স রয়েছে সেটাকে আমরা কি বলবো? তো সেটাকে আমরা সংক্ষেপে বলবো অবশ্যই কসমোলজি। কসমোলজি হচ্ছে আমাদের ইউনিভার্স সম্পর্কিত বিজ্ঞান, ঠিক আছে? পরের কোশ্চেন আছে, এই হলো আমাদের সেই ইউনিভার্স যেখানে কিন্তু আমাদের সৌরজগৎ অবস্থান করছে, যেটা আমাদের সোলার সিস্টেম, ঠিক আছে? যেখানে সমস্ত গ্রহগুলো কিন্তু রয়েছে, আর এই যে বাইরে যেগুলো দেখছো এগুলো কিন্তু এক একটা গ্যালাক্সি যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো এরকম মানে বিভিন্ন সৌরজগৎ দেখতে পাচ্ছ এগুলো তোমরা। তো এখানে আমরা পরবর্তী যে প্রশ্ন দেখছি, বিশ্ব ব্রহ্মাণ্ড এটা কত বছরের পুরনো, অর্থাৎ আমাদের যে বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে সেটা কত বছরের পুরনো, সেটা কিন্তু অবশ্যই রাইট অ্যান্সার কোনটা হবে? 13.6 বিলিয়ন ইয়ার্স, যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড কিন্তু 13.6 বিলিয়ন ইয়ার্সের কিন্তু পুরানো, ঠিক আছে? তো চলো পরবর্তী কোশ্চেন দেখি, আকাশগঙ্গার আকার কি ধরনের? তো আকাশগঙ্গার আকার কি ধরনের, একটু আগেই যেমনটা বললাম, আমাদের যে আকাশগঙ্গা, যে আমাদের ছবি কিন্তু এখানে পিকচারে দেখতে পাচ্ছি, আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি, যার কিন্তু যে আকারটা রয়েছে সেই আকারটা কি ধরনের? অবশ্যই এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার, যেটা কিন্তু রয়েছে সর্পিল আকারের, যেটা রয়েছে এখানে কিন্তু অবশ্যই সর্পিল আকার, স্পাইরাল ইন শেপ, ঠিক আছে? পরের কোশ্চেন আছে, রাত্রির আকাশের উজ্জ্বলতম নক্ষত্র কোনটি? তো রাত্রির আকাশের যে উজ্জ্বলতম নক্ষত্র তার নাম কি? তো এখানে কিন্তু আমাদের দেখতে হবে রাত্রির আকাশে যে উজ্জ্বলতম যে নক্ষত্র রয়েছে তার নাম হচ্ছে কি? অবশ্যই রাইট অ্যান্সার তোমরা অ্যান্সার করার চেষ্টা করো, ঠিক আছে? তোমাদের একটু টাইম দিচ্ছি। এটা কিন্তু আমরা যে একটা ক্লাস নিয়েছিলাম তোমাদের সৌরজগৎ সম্পর্কে, সেখানে কিন্তু এটা বলেছিলাম। তো অবশ্যই ওটা যদি না দেখে থাকো তোমরা দেখে নেবে, না হলেও এই ক্লাসে কিন্তু এটা কমপ্লিট পাচ্ছ, যে সৌরজগতের যে সমস্ত কোশ্চেনগুলো তোমরা এক্সামে দেখতে পাবে, ঠিক আছে? তো এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার যেটা হবে সিরিয়াস। সিরিয়াস হচ্ছে যেটা কিন্তু অবশ্যই রাত্রির আকাশের চেয়ে উজ্জ্বলতম নক্ষত্র। এবং এখানে কিন্তু আমরা এটাকে আবার কোন নামে চিনি? এটাকে কিন্তু আমরা ডগ স্টার হিসাবে কিন্তু চিনে থাকি, ঠিক আছে? ডগ স্টার, যেটাকে সিরিয়াসকে বলা হয়। পরের কোশ্চেন আমরা দেখব, পৃথিবীতে সূর্যের আলো আসতে কত সময় লাগে? তো আমাদের পৃথিবীতে সূর্যের আলো আসতে মোটামুটি কত সময় লেগে যায়? অবশ্যই যেটা কিন্তু আমাদের টাইমটা লেগে যায় সেটা হচ্ছে, তোমরা বলো, তারপর আমি বলছি। তো এখানে কোনটা রাইট অ্যান্সার হবে? অপশন 1, 2, 3, 4 রয়েছে। রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে 4 নম্বর অপশন, 8 মিনিট 20 সেকেন্ড কিন্তু টাইম লেগে থাকে আমাদের পৃথিবীতে সূর্য আসতে, ঠিক আছে? সূর্যের আলো আসতে। তো সূর্য আসতে নয়, সূর্য আসলে তো অসুবিধা হয়ে যাবে। তো সূর্যের আলো আসতে যে টাইমটা লাগে, এই যে আমাদের দেখতে পাচ্ছ সূর্যের যে সারফেস, যেটা সারফেসটাকে আমরা কি বলি? করোনা বা ফোটোস্ফিয়ার, ঠিক আছে? এর টেম্পারেচার কত? এটাও পরীক্ষায় জিজ্ঞাসা করায়, 5505 ডিগ্রি সেলসিয়াস, যেটা কিন্তু অবশ্যই কিন্তু অত্যন্ত মানে একটা জ্বলন্ত আগ্নেয় পিণ্ড রয়েছে এটা একটা। আর এখানে কিন্তু হাইড্রোজেন হিলিয়ামে পরিণত হয়, যেটা কিন্তু নিউক্লিয় ফিউশন যে প্রক্রিয়াটা হয়ে থাকে তার মাধ্যমে, ঠিক আছে? তো এটা তোমরা সকলেই জানো। এবং আমাদের যে এই যে সোলার সিস্টেম আমরা দেখছি, আমাদের সূর্যকে নিয়ে সমস্ত গ্রহগুলোকে নিয়ে যেটা অবস্থান করছে সেটা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে অবস্থান করছে, আমাদের সৌরজগৎ, আমাদের সোলার সিস্টেম। আর এই সৌরজগতে অবস্থান করছে আমাদের পৃথিবী, যেখানে আমরা অবস্থান করছি। তো এখানে আমরা দেখে নেব যে সূর্যের সবথেকে কাছের গ্রহ কোনটা রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সূর্যের কিন্তু অনেকগুলো গ্রহ রয়েছে পরপর। তো এখানে যেটা দেখছি সবার প্রথমে রয়েছে মার্কারি, অর্থাৎ বুধ গ্রহ রয়েছে সূর্যের সবথেকে কাছের গ্রহ। তারপর রয়েছে হচ্ছে শুক্র অর্থাৎ ভেনাস। তারপরে আছে আমাদের পৃথিবী, আর্থ। তারপর আছে মার্স। দেন এখানে আছে আমাদের কি? সেরিস যে আমাদের যে এটা রয়েছে, এটা কিন্তু তোমাদের একটু পরে বলছি, এটা হচ্ছে বামন গ্রহ রয়েছে। কিন্তু এটাকে তোমরা দেখবে যেটা হচ্ছে জুপিটার। সৌরজগতের বৃহত্তম গ্রহ হচ্ছে এই জুপিটার অর্থাৎ বৃহস্পতি। এবং সৌরজগতের পরবর্তী যে গ্রহ রয়েছে সেকেন্ড হাইয়েস্ট, সেটা হচ্ছে লার্জেস্ট, যেটা হচ্ছে
স্যাটার্ন অর্থাৎ শনি গ্রহ, যার কিন্তু বলয় রয়েছে এবং এই বলয়গুলো কিন্তু বিভিন্ন গ্যাস দিয়ে তৈরি। অর্থাৎ আমরা কিন্তু এই জুপিটার থেকে শুরু করে যে কটা গ্রহ দেখব, সমস্ত গ্রহগুলো কিন্তু তোমাদের হচ্ছে গ্যাসিয়াস প্ল্যানেট। ঠিক আছে, এগুলো সব কিন্তু তোমাদের গ্যাস দিয়ে তৈরি। ঠিক আছে, আর এর আগে যে সমস্ত গ্রহগুলো রয়েছে এগুলো সবই হচ্ছে পার্থিব প্ল্যানেট। ঠিক আছে, যেগুলোকে আমরা স্টেরিস্ট্রিয়াল প্ল্যানেটও বলে থাকি। ঠিক আছে, এগুলো সবই কিন্তু একদম সলিড প্ল্যানেট। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে কি রয়েছে, অবশ্যই এটা রয়েছে ইউরেনাস এবং পরবর্তী রয়েছে নেপচুন। তো এই পর্যন্ত রয়েছে, এবং এই যে আমাদের গ্যাসীয় প্ল্যানেট এবং আমাদের পার্থিব প্ল্যানেট, এদের মাঝখানে একটা বেল্ট আছে, সেই বেল্টের নাম কি? এই যে বেল্টটা রয়েছে সেটা হচ্ছে আমাদের অ্যাস্ট্রয়েড বেল্ট রয়েছে এখানে। এখানে কোন বেল্ট? এই বেল্টের নাম হচ্ছে অ্যাস্ট্রয়েড বেল্ট, এবং এইখানে যে বেল্টটা অবস্থান করছে সেটা হচ্ছে কুইপার বেল্ট। এবার পরীক্ষায় প্রশ্ন আছে অ্যাস্ট্রয়েড বেল্টে অবস্থান করছে এমন একটা বামন গ্রহের নাম কি? তো অ্যাস্ট্রয়েড বেল্টে একটাই কিন্তু বামন গ্রহ অবস্থান করছে, যার নাম হচ্ছে কি? অবশ্যই যেটা আমরা দেখতে পাচ্ছি, সেরেস। সেরেস এটা কিন্তু অ্যাস্ট্রয়েড বেল্টে অবস্থান করছে, এবং অ্যাস্ট্রয়েড বেল্ট কিন্তু পার্থিব গ্রহ এবং গ্যাসিয়াস প্ল্যানেট এই দুটোকে কিন্তু আলাদা করে দিচ্ছে। ঠিক আছে, এবার এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে আমাদের একটা বেল্ট রয়েছে, সেটা হচ্ছে আমাদের কুইপার বেল্ট, যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে যে প্লুটো রয়েছে, প্লুটো কিন্তু 2006 সালের আগে বামন গ্রহের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, এবং সেরিস এরিস প্লুটো এই সমস্ত যে বামন গ্রহগুলো কিন্তু এখানেই অবস্থান করছে। এবার আমরা দেখবো যে সৌরজগতের সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে বুধ, এবং সব থেকে ছোট গ্রহ হচ্ছে বুধ। কিন্তু সৌরজগতের সব থেকে আমরা যদি বলি হটেস্ট প্ল্যানেট, যেটা সব থেকে উষ্ণতম গ্রহ, সেটা কোনটা? সেটা কিন্তু বুধ কাছাকাছি আছে, কিন্তু বুধ কিন্তু উত্তর নয়। এখানে উত্তর হয়ে যাবে শুক্র, যেটাকে আমরা পৃথিবীর যমজ গ্রহ বলে থাকি, বা সন্ধ্যা তারা বলে থাকি, বা তোমাদের আরেকটা কি বলা হয়, তোমাদের ইভিনিং স্টার, মর্নিং স্টার, দুটোই বলে একই। ঠিক আছে, তো ইভিনিং স্টার, মর্নিং স্টার, বা পৃথিবীর যমজ গ্রহ, আর্থ টুইন গ্রহ, যেটাকে কিন্তু বলে থাকি আমরা শুক্রকে। এবং পৃথিবী কিন্তু আমাদের থার্ড নম্বরে পজিশন করে অবস্থান করছে এই দূরত্ব অনুযায়ী। তারপরে অবস্থান করছে জুপিটার, সেটা সৌরজগতের সবচেয়ে বড়, এবং সৌরজগতের এই যে সব থেকে বড় উপগ্রহ রয়েছে, যেটা কিন্তু হচ্ছে জুপিটার, বৃহস্পতি, এর কতগুলো উপগ্রহ রয়েছে তোমরা বলবে, এবং এর সব থেকে বড় উপগ্রহের নাম কি? যেটা কিন্তু গ্যানিমিড, ইউরোপা, এটা কিন্তু এগুলো হচ্ছে, গ্যানিমিড হচ্ছে সবচেয়ে বড় উপগ্রহ রয়েছে। ঠিক আছে, এবং শনির যদি বলি সব থেকে বড় উপগ্রহ অর্থাৎ স্যাটেলাইটের নাম কি? যেটা কিন্তু অবশ্যই রাইট অ্যান্সার হবে কোনটা? টাইটান। টাইটান হচ্ছে সবচেয়ে বড় শনির। আর যদি বলি সব থেকে কোন গ্রহের এখনো পর্যন্ত মোস্ট নাম্বার অফ স্যাটেলাইট আছে, সব থেকে বেশি সংখ্যক স্যাটেলাইট আছে কার? সেটা হচ্ছে শনি গ্রহেরই কিন্তু সব থেকে বেশি সংখ্যক স্যাটেলাইট রয়েছে। এবং কতগুলো স্যাটেলাইট রয়েছে সেটা তোমরা বলো, কতগুলো মোটামুটি স্যাটেলাইট রয়েছে এই শনি গ্রহের? ঠিক আছে, এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু আমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, যে সমস্ত কোশ্চেনগুলো আমরা এখানে দেখে নিলাম, এবং এখান থেকে আরও কোশ্চেন দেখে নেবে। এই যে শনির যে আমাদের স্যাটেলাইটের সংখ্যা, যেটা তোমাদের বলছি, সেটা হচ্ছে 146টি কিন্তু টোটাল নাম্বার অফ স্যাটেলাইট কিন্তু সংখ্যা রয়েছে এই শনি গ্রহের। আর এগুলো হচ্ছে আমাদের পার্থিব প্ল্যানেট, এগুলো হচ্ছে গ্যাসীয় প্ল্যানেট, এবং এই পাশে অবস্থান করছে হচ্ছে কুইপার তোমাদের যে বেল্ট, এবং এই বেল্টের পরে কিন্তু যে সমস্ত প্লুটো আমাদের যে আর কি আছে, তোমাদের প্লুটো আছে, এরিস আছে, সেরেস আছে। ঠিক আছে, এই সমস্ত যে আমাদের বামন গ্রহগুলো রয়েছে সেগুলো কিন্তু এই বেল্টের পর অবস্থান করছে। আর প্লুটো 2006 সালে বামন গ্রহের আওতায় পড়ে গেছে। ঠিক আছে, এবং আমাদের পৃথিবীকে আমরা কি বলে থাকি? যেটা কিন্তু আমরা ব্লু প্ল্যানেট বলে থাকি, নীল গ্রহ। ঠিক আছে, আর পরবর্তীতে রয়েছে আমাদের মার্স, যেটাকে কিন্তু আমরা অবশ্যই কি বলি? যেটা কিন্তু লাল গ্রহ বলা হয়ে থাকে মার্সকে। ঠিক আছে, আবার সবুজ গ্রহ বলা হয়ে থাকে কাকে? যেটা কিন্তু ইউরেনাস রয়েছে। ঠিক আছে, আবার একটা শীতল গ্রহ। ঠিক আছে, এই গ্রহটা। এবং তোমাদের আরেকটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনটা তোমরা বলবে সৌরজগতের কোন দুটো গ্রহ, যেগুলো মানে তোমাদের ঘড়ির কাঁটা, তোমরা এরকমভাবে উত্তরটা দেবে যে ঘড়ির কাঁটার বিপরীতে কোন কোন গ্রহগুলো ঘোরে, এবং ঘড়ির কাঁটার দিকে কোন কোন গ্রহগুলো ঘোরে। ঠিক আছে, এই কোশ্চেন দুটো অ্যান্সার তোমরা কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবে। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন, এক্সামে আসা কোশ্চেন। পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে আমরা দেখে নেবো এনটিপিসি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার, যেখানে কিন্তু লাস্ট এক্সাম 2020-21-এর 133টা শিফটে 5000 প্লাস জিকে কোশ্চেন আছে। এখনো যদি পর্যন্ত এটা না নিয়ে থাকো তাড়াতাড়ি কমপ্লিট করে নাও, কারণ গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট যারা দেবে তাদের এখনো টাইম রয়েছে। ঠিক আছে, আন্ডার গ্র্যাজুয়েট কিন্তু এটা কিন্তু মিস করবে না, কারণ এখান থেকে তোমাদের প্রশ্ন পরীক্ষায় আসবে। এবং গ্র্যাজুয়েট লেভেলে যারা আছো তারাও কিন্তু এখনো পর্যন্ত নিতে পারো, যাদের শেষের দিকে এক্সাম কিন্তু পড়েছে। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু আমাদের 5 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে, মোটামুটি এখনো পর্যন্ত প্রায় 6 দিন মতো টাইম রয়েছে। সুতরাং এটা কিন্তু এখনো পর্যন্ত টাইম থাকলেও কিন্তু পড়া যেতে পারে। ঠিক আছে, রিভিশন কিন্তু করা যেতে পারে। তো এখানে 5000 প্লাস কিন্তু প্রশ্ন রয়েছে, আর এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আমাদের 2024-এ আমরা কমন পেয়েছি, এবং আবারও কিন্তু এক্সামে কিন্তু আমরা কমন পাবো। এখানে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ 300টা, আমাদের এখানে টোটাল পেজ সংখ্যা রয়েছে, দুটো পিডিএফের মধ্যে পাবে 5000 প্লাস জিকে কোশ্চেন, সবই এক্সামে আসা কোশ্চেন। এবং এই যে নাম্বার আছে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। পিডিএফ এর প্রাইস কত আছে? 99 টাকায় তোমরা পেয়ে যাবে এনটিপিসি প্রিভিয়াস ইয়ারে জিকে কোশ্চেন। আর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে, রেলওয়ে সমস্ত
এক্সামগুলোতে, এবং আমরা দেখেছি যে রেলওয়ের যে সমস্ত এক্সামগুলো হয়েছে 2024-এ এবং এসএসসির এক্সামগুলোতে আমরা কিন্তু অলরেডি কিন্তু কমন দিয়েছি। আমাদের পিডিএফ থেকে অনেক প্রশ্ন কমন চলে এসেছে, 80%-এর ওপর কারেন্ট অ্যাফেয়ার্স আমরা কমন দিয়েছি। সুতরাং তোমরা কিন্তু এখনো পর্যন্ত যদি না নিয়ে থাকো তাড়াতাড়ি নিয়ে নেবে। এটা যেটা দেখছো 50টা পেজের জিস্ট রয়েছে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, আর এখান থেকে প্রশ্ন আসতে বাধ্য রয়েছে, ঠিক আছে? তো এখান থেকে এই সমস্ত কোশ্চেনগুলো তোমরা দেখবে, এবং এর সাথে যেটা পাবে সেটা হচ্ছে 2024-এর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত টপ 100 কারেন্ট অ্যাফেয়ার্সের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের একটা কোশ্চেন, যেটা কিন্তু তোমরা 1200 নাম্বার অফ কোশ্চেন পাবে, যেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, এবং এর সাথে পাবে হচ্ছে 50টা পেজের জিস্ট, যেটা কিন্তু লাস্ট টাইম রিভিশনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এই টোটালটাও তোমরা পেয়ে যাচ্ছ 80 টাকাতে। কত? 80 টাকাতে তোমরা পেয়ে যাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্স 2024। এবং আমাদের কিন্তু জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল মাসে যে কারেন্ট অ্যাফেয়ার্স 2025-এর কথা বলছি সেটা কিন্তু রিলিজ হয়েছে। তোমরা এই 4 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে। কত টাকায় পেয়ে যাবে? রুপিস যে 75 টাকায় তোমরা কিন্তু পেয়ে যাবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 2025-এর 4 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। এখানে কিন্তু কি রয়েছে, এই কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো রয়েছে। তার কারণ হচ্ছে এখানে কিন্তু আমাদের রেলওয়ের সিবিটি 1, সিবিটি 2 দুটোকেই কিন্তু কমপ্লিট করে কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সটা কমপ্লিট করানো হয়েছে। এসএসসির টিয়ার 1, টিয়ার 2, আমাদের রাজ্যের ডব্লিউবিসিএস প্লাস পিএসসি ক্লার্কশিপ, মিসেলেনিয়াস এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের এসএলএসটি সহ গ্রুপ সি, গ্রুপ টি সমস্ত এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ এই কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফটি। তো তোমরা যদি এখনো পর্যন্ত সংগ্রহ না করে থাকো তাহলে এটা কিন্তু অবশ্যই নিয়ে রাখবে, কারণ এটা কিন্তু আমাদের প্রিলি মেন লেভেলের পর্যন্ত কিন্তু একদম গুরুত্বপূর্ণ ওয়ান স্টপ সলিউশন কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। এখান থেকে প্রশ্ন আসতে বাধ্য, কারণ এখানে নাম্বার অফ কোশ্চেন 450-র কাছাকাছি রয়েছে, এবং সমস্ত কোশ্চেনই কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেটা ন্যাশনাল হোক, ইন্টারন্যাশনাল ম্যাটার হোক বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের হোক। তো যে কোনো ধরনের কোশ্চেনগুলো কিন্তু এখানে কিন্তু রয়েছে। আর এখানে কিন্তু টোটাল পেজ সংখ্যা যদি কথা বলি, পেজ সংখ্যা কিন্তু এখানে তোমাদের মোটামুটি 30টা পেজের মধ্যে কিন্তু কভার করা রয়েছে প্রতি মাসের। এবং এপ্রিল মাসে তো আমরা আরও কম প্রাইসে এটা কম পেজের মধ্যে এটাকে কভার করেছি, যেমন 19টা পেজের মধ্যে এপ্রিল মাসেটা কভার করেছি, ঠিক আছে? তার কারণ হচ্ছে এখানে যে মাঝখানে যে তোমাদের গ্যাপগুলো রয়েছে, গ্যাপগুলোকে আমরা কমিয়ে দিয়েছি, যার ফলে তোমরা যারা যারা প্রিন্ট করছো তোমাদের প্রিন্টের যে কস্ট সেটা কিন্তু অনেকটা কমে যাবে, ঠিক আছে? তো এর জন্য এটা করানো হয়েছে। তো যাদের প্রয়োজন আছে তোমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেয়ে যাবে 75 টাকায়। আর এখান থেকে প্রশ্ন আসবে, এ নিয়ে কিন্তু কোনো সন্দেহ কিন্তু নেই। এবং জীবনবিজ্ঞান অর্থাৎ বায়োলজি যে সমস্ত কোয়েশ্চেনগুলো আমরা রেলওয়ের লাস্ট 10 বছরে, বিগত বছরে দেখেছিলাম, সমস্ত প্রশ্নগুলো আমরা কি করেছি, চ্যাপ্টার ওয়াইজ সুন্দরভাবে অ্যারেঞ্জ করে এখানে তোমাদের কিন্তু রেখে দিয়েছি, এবং বাংলা ভাষায় সুন্দরভাবে তোমরা প্রিন্টেবল ফরম্যাটে পেয়ে যাচ্ছ এই আমাদের বায়োলজির কোয়েশ্চেনগুলো, যেখানে কিন্তু টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন রয়েছে 1250 প্লাস, এবং এখানে কিন্তু সবই রেলওয়ে এক্সামের প্রিভিয়াস ইয়ারই কোয়েশ্চেন। আর এই প্রশ্নটা তোমাদের তাদের জন্য হেল্পফুল হবে যেগুলো তোমাদের সামনে রেলওয়ে গ্রুপ ডি অর্থাৎ লেভেল 1 এর এক্সাম রয়েছে, এলবি টেকনিশিয়ান, জেই, এই সমস্ত এক্সাম যেগুলোতে তোমাদের সায়েন্সের পোর্শনটা বেশি মাত্রায় রয়েছে। তো সেই ধরনের প্রশ্নগুলো তোমাদের সেই ধরনের এক্সামগুলোতে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হতে যাচ্ছে এই পিডিএফটি, যেখানে কিন্তু লাস্ট 10 বছরে আমাদের 1250 প্লাস নাম্বার অফ কোশ্চেন কিন্তু রয়েছে বায়োলজির চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন। 60 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ, এবং 70টা পেজের মধ্যে কভার করা রয়েছে। এবং আরপিএফএসআই 2024-এর যে কোয়েশ্চেনগুলো রয়েছে জিকে কোয়েশ্চেন, সেগুলো সাবজেক্ট ওয়াইজ, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি, পলিটি, স্ট্র্যাটেজি, কারেন্ট অ্যাফেয়ার্স, এই সমস্ত কোয়েশ্চেনগুলো এইভাবে কিন্তু 55টা পেজের মধ্যে কিন্তু সুন্দরভাবে প্রিন্টেবল ফরম্যাটে কিন্তু এখানে রাখা রয়েছে। তোমরা এখানে সেটা দেখতেই পাচ্ছ। যাদের প্রয়োজন আছে তোমরা 35 টাকা দিয়ে পেয়ে যাবে আরপিএফএসআই 2024-এর প্রিভিয়াস ইয়ার জিকে কোয়েশ্চেনগুলি। সুতরাং এইখানে তোমাদের রয়েছে, যেটা রয়েছে কি, হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে, এবং এখানেই কিন্তু তোমরা ডেমো পিডিএফ সহ সম্পূর্ণ পিডিএফ কিন্তু এই নাম্বারের মাধ্যমে যোগাযোগ করলে পেয়ে যাবে। এবং এই সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল আছে, যাদের যেটা প্রয়োজন আছে সেটা তোমরা নিয়ে নেবে। এবং এই যে কারেন্ট অ্যাফেয়ার্স এবং এনটিপিসি 5000 প্লাস জিকে কোশ্চেন, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে আমাদের সামনে এক্সামের জন্য। এছাড়া তোমরা যারা এসএসসি জিডি কনস্টেবলকে ফোকাস করছো তারা 2026-এর জন্য জিডি কনস্টেবল 2024 টাকায় কমপ্লিট করো, 2025-এরটা তোমরা পেয়ে যাবে খুব তাড়াতাড়ি। পরবর্তী কোশ্চেন আছে, বেলে পাথর হলো একটি কিসের উদাহরণ? কোন শিলার উদাহরণ রয়েছে এই বেলে পাথর? তো বেলে পাথর, এখানে কিন্তু অবশ্যই আমাদের রাইট অ্যান্সার যেটা হবে কোনটা, অপশন 4টে রয়েছে, 4 নম্বর অপশনই আমাদের রাইট। পারলিক শিলার উদাহরণ হচ্ছে এই বেলে পাথর, ঠিক আছে? তো এই সমস্ত যে বেলে পাথর রয়েছে, চুনা পাথর রয়েছে, এইগুলো সবই কিন্তু আমাদের পারলিক শিলার উদাহরণ রয়েছে। পরের কোশ্চেন আছে, বলা হয়েছে যে নিচের কোনটি একটি সেডিমেন্টারি রক নয়, অর্থাৎ পাললিক শিলা কিন্তু নয়, কোনটা সেডিমেন্টারি রক নয়? তো এখানে কিন্তু অবশ্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা গ্রানাইট কিন্তু একটা পাললিক শিলার উদাহরণ নয়। সুতরাং এই যে বালি পাথর, লয়, সেল, ঠিক আছে, চুনা পাথর, এই সবই কিন্তু রয়েছে পাললিক শিলার উদাহরণ। এবং এই যে আমাদের গ্রানাইট রয়েছে এটা কিন্তু একটি আগ্নেয় শিলা, ঠিক আছে? চলো পরের কোশ্চেন দেখি, নিচের কোনটি এক প্রকার ভূমিকম্প তরঙ্গ? তো এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? এখানে তোমাদের 4টে অপশন রয়েছে, ডি, পি, বি নাকি সি। তো অবশ্যই কিন্তু এখানে ডি, বি, সি এরকম কোনো তোমাদের তরঙ্গ কিন্তু হয় না। তো এখানে কিন্তু অবশ্যই আমাদের যেটা রাইট অ্যান্সার যেটা হবে পি তরঙ্গ। পি যে আমাদের যে ওয়েভটা রয়েছে ভূমিকম্পের, সেটা কিন্তু আমাদের এক প্রকার ভূমিকম্পের তরঙ্গ রয়েছে। এবং এখানে কিন্তু ভূমিকম্পের যে এল তরঙ্গ রয়েছে সেটা কিন্তু সব থেকে বেশি ধ্বংসাত্মক, ঠিক আছে?
যেটা কিন্তু সারফেসের উপর দিয়ে যায়, অর্থাৎ পৃষ্ঠ তরঙ্গ যেটাকে আমরা বলে থাকি, যেটা হচ্ছে এল তরঙ্গ, যেটা হচ্ছে সব থেকে বেশি ধ্বংসাত্মক। ঠিক আছে, তো পি, এস, এল এই ধরনের যে আমাদের তিনটে কিন্তু ওয়েভ রয়েছে, এগুলো সবই কিন্তু ভূমিকম্পের তরঙ্গ। ঠিক আছে, চলো পরের কোশ্চেন আছে, বলেছে নিচের কোনটি সবচেয়ে দ্রুততম কম্পন তরঙ্গ, অর্থাৎ সিসমিক ওয়েভের মধ্যে পড়ছে সব থেকে দ্রুত কোনটা? তো অপশন আছে আমাদের কাছে, প্রাইমারি ওয়েভ, সেকেন্ডারি ওয়েভ, নাকি সারফেস, নাকি টাইডাল। তো রাইট অ্যান্সার হবে প্রাইমারি ওয়েভ যেটা রয়েছে, যেটা কিন্তু আমাদের প্রাইমারি তরঙ্গ, যেটা কিন্তু সব থেকে দ্রুততম কম্পন সম্পন্ন যে তরঙ্গ রয়েছে। ঠিক আছে, যেটাকে আমরা পৃষ্ঠ তরঙ্গ বা পি তরঙ্গ যেটাকে বলে থাকছি। ঠিক আছে, তো পরের কোশ্চেন আছে, ভূমিকম্পের যে মাত্রাটা মাপা হয় এটা ড্যাশের মাধ্যমে মাপা হয়ে থাকে। তো ভূমিকম্পের মাত্রা আমরা কিসের মাধ্যমে মেপে থাকি? তো রাইট অ্যান্সার যেটা হবে অবশ্যই রিক্টার স্কেলের মাধ্যমে ভূমিকম্পের মাত্রাটা মাপা হয়ে থাকে। পরের কোশ্চেন আছে, সবচেয়ে বেশি বিধ্বংসী যে ভূমিকম্পীয় তরঙ্গ সেটা কোনটা? সব থেকে বেশি যে বিধ্বংসী ভূমিকম্পীয় তরঙ্গ, যেটা কিন্তু অবশ্যই ভূমিকম্পের এল তরঙ্গ, আরো বেশি এটা ধ্বংসাত্মক রয়েছে। পরের কোশ্চেন আছে, নিচের কোন দেশটিকে একের বেশি যে মূল মধ্যরেখা, অর্থাৎ প্রমাণ মূল মধ্যরেখা, যেটাকে স্ট্যান্ডার্ড মেরিডিয়ান বলা হচ্ছে, তো এটা নিচের একটি বলেছে যে কোন দেশটিতে একের বেশি মূল মধ্যরেখা রয়েছে। তো একের বেশি রয়েছে যেটা, সেটা কিন্তু অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু রয়েছে একটার বেশি যে আমাদের প্রমাণ মূল মধ্যরেখা। এবং এই যে আমাদের প্রমাণ মূল মধ্যরেখা অর্থাৎ স্ট্যান্ডার্ড যে মেরিডিয়ান রয়েছে, এটা আমাদের ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে গেল, তো সেটাকে আমরা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ রয়েছে দেখতে হবে। যেমন উত্তরপ্রদেশ, ইউপি, মধ্যপ্রদেশ, এমপি, ছত্তিশগড়, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ। এই পাঁচটা যে রাজ্য রয়েছে এদের উপর দিয়ে কিন্তু আমাদের গিয়েছে, যেটা কোনটা, যেটা কিন্তু এই স্ট্যান্ডার্ড মেরিডিয়ান অর্থাৎ প্রমাণ যে মূল মধ্যরেখা, যার মান কত, অবশ্যই 0 ডিগ্রি যেটা রয়েছে। তো এগুলো কিন্তু আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই দেখতে হবে। পরের কোশ্চেন আছে, আন্তর্জাতিক তারিখ রেখা ড্যাশের মধ্য দিয়ে অতিক্রম করেছে। তো ড্যাশের মধ্য দিয়ে অতিক্রম করেছে আন্তর্জাতিক তারিখ রেখা, অবশ্যই এটা কিন্তু রাইট অ্যান্সার যেটা হবে 180 ডিগ্রি যে গ্রেনিচের মধ্য দিয়ে কিন্তু এটা অতিক্রম করেছে এই আন্তর্জাতিক তারিখ রেখা। পরের কোশ্চেন আছে, ইন্টারন্যাশনাল ডেডলাইন। আচ্ছা, ডোলড্রামস এর অর্থ কি? ডোলড্রামস এর অর্থ কি? অবশ্যই কিন্তু ডোলড্রামের অর্থ হচ্ছে যেটা একটি শান্ত জলবায়ু অঞ্চল, একটি শান্ত জলবায়ু অঞ্চল, যেটাকে আমরা সংক্ষেপে ডোলড্রাম বলে থাকি। পরের প্রশ্ন আছে, স্টেপ জলবায়ু অঞ্চলের প্রধান স্বাভাবিক উদ্ভিদ হলো কোনটি? স্টেপ যে জলবায়ু অঞ্চল রয়েছে সেখানকার যে স্বাভাবিক উদ্ভিদ রয়েছে, সেই স্বাভাবিক উদ্ভিদ কোনটা? তো এখানে কিন্তু অবশ্যই যে অঞ্চল রয়েছে আমাদের সরলবর্গীয় অরণ্য, যেটা কিন্তু স্টেপ জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ। এবং এখানে কিন্তু তোমরা দেখবে এই যে স্টেপ যেটা রয়েছে, যেটা কিন্তু অবশ্যই এখানে বিভিন্ন যে গ্রাসল্যান্ড গুলো রয়েছে না, সেই গ্রাসল্যান্ড থেকে আমাদের কিন্তু এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হয় স্টেপটা, এই যে আমাদের গ্রাসল্যান্ডটা রয়েছে স্টেপ, যেটা কোথায় দেখতে পাই আমরা? এটা কিন্তু রাশিয়া, এশিয়ার দিকে দেখতে পাই, সাইবেরিয়ার দিকে দেখতে পাই। ঠিক আছে, অর্থাৎ ইউরোপিয়ান ওই দিকে দেখতে পাই আমরা এটা। ঠিক আছে, তো ইউরোপ এশিয়াতে আমরা দেখতে পাচ্ছি স্টেপ জলবায়ু অঞ্চলটা। ঠিক আছে, এর সাথে আছে কি প্রেইডি যেটা আছে সেটা হচ্ছে নর্থ আমেরিকা, বিশেষ করে যেটা ইউএসএ আর কানাডা যেটা কিন্তু অবস্থান করছে, যেটা কিন্তু প্রেইডি যেটা। ঠিক আছে, এছাড়া পম্পাস আছে কোথায়? অবশ্যই সাউথ আমেরিকায় রয়েছে। ডাউন্স যেটা আছে কোথায়? সেটা কিন্তু অস্ট্রেলিয়াতে অবস্থান করছে ডাউন্স। এছাড়া সাভানা রয়েছে, যেটা কিন্তু সেন্ট্রাল আফ্রিকার দিকে অবস্থান করছে। ঠিক আছে, আর পুস্তাজ কোথায়? পুস্তাজ হচ্ছে হাঙ্গেরিতে। এই সমস্ত কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ আছে, যেগুলো এক্সামের জন্য দেখলাম। এছাড়া ভেল্টও আছে একটা, ঠিক আছে, সেটা কোথায় আছে? সেটা কিন্তু সাউথ আফ্রিকার দিকে আছে। পরে কোশ্চেন যেটা আছে, ওজোন স্তর বায়ুমণ্ডলের কোথায় অবস্থান করে? তো ওজোন স্তর কোথায় অবস্থান করছে বায়ুমণ্ডলের? অবশ্যই কোনটা হবে? স্ট্র্যাটোস্ফিয়ার যে স্তরটা রয়েছে সেখানে কিন্তু অবস্থান করছে এই ওজোন লেয়ার। তো বায়ুমণ্ডলের যে স্তরগুলো রয়েছে, যেমন ট্রোপোস্ফিয়ার রয়েছে, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার। তো এই ট্রোপোস্ফিয়ার হচ্ছে সব থেকে নিম্নতম যে স্তর রয়েছে, যেখানে কিন্তু ঝড় বৃষ্টি সবকিছু হয়ে থাকে এবং প্লেন চলাচল করে সবকিছু এখানে। এবং এখানে কিন্তু দেখতে হবে যে এই ট্রোপোস্ফিয়ার হচ্ছে ক্ষুব্ধমণ্ডল। ঠিক আছে, কারণ এখানে কিন্তু ঝড় বৃষ্টি সমস্ত আবহাওয়া পরিবর্তন কিন্তু এখানে কিন্তু দেখতে পাই। এবং এই যে ওজোন স্তরটা রয়েছে সেটা কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ার স্তরেই কিন্তু অবস্থান করছে। আর আয়নোস্ফিয়ার স্তরটা কোথায় অবস্থান করছে? সেটা কিন্তু অবশ্যই কোথায়, অর্থাৎ আয়নোস্ফিয়ার স্তরে কিন্তু তোমাদের যে বেতার তরঙ্গ রয়েছে সেটা কিন্তু প্রতিফলিত হচ্ছে। ঠিক আছে, তো এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট রয়েছে। থার্মোস্ফিয়ার যেটা, এবং এখানে দেখে নেবে যে আমাদের ট্রোপোস্ফিয়ার যে স্তরটা সেটা কত কিলোমিটার উচ্চতায় রয়েছে, যেটা কিন্তু আমাদের ভূপৃষ্ঠ থেকে প্রায় 12 কিলোমিটারের কাছাকাছি, 10 থেকে 12 কিলোমিটার তোমরা ধরে রাখতে পারো অ্যাপ্রক্স। এছাড়া এরপরে রয়েছে যেটা স্ট্র্যাটোস্ফিয়ার, যেটা কিন্তু 50 কিলোমিটারের দিকে অবস্থান করছে। তারপরে আমরা যদি দেখি মেসোস্ফিয়ার, যেটা কিন্তু অবশ্যই আমরা দেখবো যেটা 85 থেকে 90 কিলোমিটার মধ্যে অবস্থান করছে।
তারপর যদি দেখি থার্মোস্ফিয়ার, যেটা কিন্তু অবশ্যই 690 থেকে 700 কাছাকাছি কিন্তু অবস্থান করছে এই থার্মোস্ফিয়ারটা, এবং 700 পর থেকে যেটা আমরা দেখব প্রায় 10,000-এর কাছাকাছি, যেটা কিন্তু এক্সোস্ফিয়ার যে স্তরটা অবস্থান করছে, যেটা হচ্ছে একদম লাস্টেস্ট লেয়ার, ঠিক আছে, একদম শেষ লেয়ার। তো এই সমস্ত কোশ্চেনগুলো দেখতে হবে। পরের কোশ্চেন যেটা আছে, বায়ুমণ্ডলে কোন স্তর বেতার তরঙ্গ প্রতিফলিত করে থাকে? অবশ্যই আমরা যেটা দেখলাম আয়নোস্ফিয়ার স্তর, যেটা কিন্তু অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হবে, যেখানে কিন্তু বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে যায়। পরের কোশ্চেন আছে, কি আছে, আইটিসিজেড এটি হলো একটি নিম্নচাপীয় প্রশান্ত যে অঞ্চল রয়েছে, প্রশস্ত যে অঞ্চল, এটি বিষুব অক্ষাংশে দেখা যায়, যেটা কিন্তু আইটিসিজেড, এটা ফুল ফর্ম কি আছে? তো এর ফুল ফর্ম কি হবে? অবশ্যই এখানে কিন্তু রাইট অ্যান্সার যেটা হবে ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন, ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন, যেটা কিন্তু অবশ্যই আইটিসিজেড এর কিন্তু ফুল ফর্ম। পরের কোশ্চেন আছে, মহাসাগরের জলতলের যে গড় তাপমাত্রা সেটা কত? অর্থাৎ মহাসাগরের যে আমাদের অ্যাভারেজ যে টেম্পারেচার রয়েছে সেই জলতলের গড় তাপমাত্রাটা কত? অবশ্যই রাইট অ্যান্সার যেটা কিন্তু 17 ডিগ্রি সেলসিয়াসে অ্যাপ্রক্সিমেটলি কিন্তু রয়েছে, যেটা মহাসাগরের নিম্নে জলতলের কিন্তু তাপমাত্রা, গড় তাপমাত্রা। পরের প্রশ্ন আছে, নিচের কোন প্রণালী প্রশান্ত মহাসাগরের সঙ্গে আটলান্টিক মহাসাগরকে যুক্ত করছে, কানেক্ট করছে? কোন প্রণালী, কোন? অবশ্যই কিন্তু এখানে কিন্তু কোনটা হবে, দেখে নাও সেটা। এখানে যেটা অবস্থান করছে সেটা কোন প্রণালী অবস্থান করছে, যেটা কিন্তু অবস্থান করছে মেগেলান প্রণালী, ঠিক আছে। কোন প্রণালী? মেগেলান প্রণালী, যেটা কিন্তু অবস্থান করছে এই প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে এখানে কিন্তু কানেক্ট করে দিচ্ছে। আর এখানে অপশন রয়েছে মালাক্কা প্রণালী। মালাক্কাটা কি করছে? যেটা কিন্তু আন্দামান সাগর এবং দক্ষিণ চীন সাগরকে কিন্তু কানেক্ট করে দিচ্ছে এই মালাক্কা প্রণালী। পক প্রণালী, যেটা কিন্তু ভারত এবং শ্রীলঙ্কাকে কিন্তু কানেক্ট করে দিচ্ছে। তো এই সমস্ত কোশ্চেনগুলো দেখতে হবে। পরের কোশ্চেন আছে, নিচের কোন প্রণালী আর্কটিক যে আমাদের মহাসাগর রয়েছে এবং প্রশান্ত মহাসাগর রয়েছে এদেরকে সংযুক্ত করছে? নিচের কোন প্রণালী? অবশ্যই কিন্তু রাইট অ্যান্সার বেরিং প্রণালী, ঠিক আছে, বেরিং। পরের কোশ্চেন আছে, কোন দেশের সাথে ভারতের সীমান্ত দৈর্ঘ্য 4096.7 কিলোমিটার রয়েছে? অবশ্যই এটা কিন্তু আমরা সকলেই জানি, যেটা কিন্তু আমাদের প্রতিবেশী দেশ রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের, এখানে বাংলাদেশ এবং ভারতের সঙ্গে কিন্তু আমাদের টোটাল যে সীমারেখা রয়েছে সেটা কিন্তু 4096.7 কিলোমিটার। তাহলে ভারতের সাথে পশ্চিমবঙ্গের মধ্যে কতটা আমাদের সীমারেখা রয়েছে? অবশ্যই কিন্তু সেটাও দেখতে হবে। ওটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। তো 2217 কিলোমিটারের কাছাকাছি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে সীমারেখা রয়েছে, ঠিক আছে, ইন্টারন্যাশনাল যে বর্ডার লাইন। এছাড়া আমাদের এটাও দেখতে হবে যে আমাদের কোস্টাল লাইন যেটা কতটা রয়েছে, যেটা কিন্তু টোটাল যে কোস্টাল এরিয়া রয়েছে সেটার যে লাইন রয়েছে সেটা কিন্তু অবশ্যই 7516.6 কিলোমিটার, ঠিক আছে। আর সব থেকে বেশি যে উপকূল রেখার যে দৈর্ঘ্য রয়েছে কোস্ট লাইন, যেটা কিন্তু গুজরাটে আছে, যার অ্যাপ্রক্সিমেটলি মোটামুটি তোমাদের কতটা কিলোমিটার হবে? অবশ্যই কিন্তু সেটা 1600 থেকে 1700 কিলোমিটারের কাছাকাছি। পরের কোশ্চেন যেটা আছে, শ্রীলঙ্কা থেকে ভারত ঠিক এখানে বলেছে শ্রীলঙ্কা ভারত থেকে পৃথক হয়েছে ড্যাশের মাধ্যমে। অবশ্যই কিন্তু পাক স্ট্রেইট অর্থাৎ পক প্রণালীর মাধ্যমে কিন্তু এটা বিচ্ছিন্ন হয়েছে। পরের কোশ্চেন আছে, কোন নক্ষত্রপুঞ্জকে শিকারী অর্থাৎ কি বলা হয়? হান্টার। শিকারী অর্থাৎ হান্টার নামে পরিচিত, এটা কোন নক্ষত্রপুঞ্জকে বলা হয়ে থাকে? অবশ্যই যেটা কিন্তু কালপুরুষ অর্থাৎ ওরিয়ন যে নক্ষত্র রয়েছে সেটাকেই কিন্তু বলা হয়ে থাকে হান্টার বা শিকারী, ঠিক আছে। পরের কোশ্চেন আছে, ভারতের কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তিরেখা অর্থাৎ টপিক অফ ক্যান্সার অতিক্রম করেনি? তো করেনি বলেছে, সুতরাং আমাদের দেখতে হবে কোন কোন রাজ্যের উপর দিয়ে গেল। তো এখানে কিন্তু রাজস্থানের উপর দিয়ে গেল এবং ত্রিপুরা আছে এবং মধ্যপ্রদেশও আছে, কিন্তু ওড়িশার উপর দিয়ে কিন্তু যায়নি। তো এখানে টোটাল কিন্তু 8টা ভারতের রাজ্যের উপর দিয়ে কিন্তু এই কর্কট ক্রান্তিরেখা যেটা অতিক্রম করেছে। কর্কট ক্রান্তিরেখা অবস্থান করছে 23.5 ডিগ্রি উত্তরে, ঠিক আছে। তো এখানে আমাদের দেখতে হবে কোন কোন রাজ্য, যেমন গুজরাট রয়েছে, গুজরাটে, রাজস্থানে আছে, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, এছাড়া রয়েছে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম, এবং আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু কৃষ্ণনগরের ওপর দিয়ে কিন্তু গেছে এই কর্কট ক্রান্তি রেখা, ঠিক আছে। তো এই আটটা কিন্তু রাজ্যের ওপর দিয়ে এই কর্কট ক্রান্তি রেখা কিন্তু পাস করেছে। পরে কোশ্চেন আছে, নিম্নলিখিত কোন স্থানের উপর দিয়ে ভারতের প্রমাণ সময় গেছে? তো প্রমাণ সময় যেটা কিন্তু ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, ভারতীয় যে প্রমাণ সময় সেটা গেছে সেটা কিন্তু কোন কার উপর দিয়ে গেছে? তো এখানে অপশন আছে কোনটা? চারটে অপশন আছে। এখানে আমাদের যেটা রাইট অ্যান্সার কোনটা হবে, যে উত্তরপ্রদেশের যে মির্জাপুর যে জায়গাটা রয়েছে এখানকার উপর দিয়ে কিন্তু এই প্রমাণ সময়টা কিন্তু গিয়েছে, ঠিক আছে, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। পরের কোশ্চেন আছে,
পরের কোশ্চেন আমরা দেখছি দাদরা এবং নগর হাভেলি যেটা কিন্তু রয়েছে এর রাজধানী কোথায় অবস্থান করছে। অবশ্যই এর রাজধানী কিন্তু অবস্থান করছে যেটা কিন্তু সিলভাসা, সিলভাসা এর ক্যাপিটাল। আচ্ছা, এখানে কিন্তু রয়েছে যেটা কিন্তু অবশ্যই দেখবে যে পোর্ট ব্লেয়ার রয়েছে, পোর্ট ব্লেয়ার কিন্তু যেটা আন্দামান নিকোবরের রাজধানী রয়েছে, এবং এটা কিন্তু বর্তমান কিন্তু নাম পরিবর্তন হয়েছে, এটা কিন্তু আমরা সকলেই জানি। এর বর্তমান নতুন নাম কি? পোর্ট ব্লেয়ারের নতুন নাম হয়েছে, তার নাম হচ্ছে শ্রী বিজয়পুরম। শ্রী বিজয়পুরম এটা হচ্ছে আমাদের এই পোর্ট ব্লেয়ার আন্দামান নিকোবরের যে ক্যাপিটাল সিটি, তার কিন্তু নতুন নাম এটা বিজয়পুরম। পরের কোশ্চেন আমরা দেখব, আর আমাদের ক্যাপিটাল আমাদের যে সিএম রয়েছেন এবং গভর্নর সম্পূর্ণ ক্লাস কিন্তু আমাদের এই চ্যানেলে কিন্তু করানো রয়েছে, তোমরা সেটা দেখে নেবে। পরে কোশ্চেন আছে ভারতের প্রাচীনতম পর্বতশ্রেণী সেটা কোনটা? তো ভারতের যে প্রাচীনতম পর্বতশ্রেণী যেটা কিন্তু অবশ্যই আরাবল্লী রেঞ্জ, এবং এই আরাবল্লী রেঞ্জ কিন্তু অবস্থান করছে যেটা কিন্তু আমাদের কোথায়? অবশ্যই রাজস্থানের দিকে অবস্থান করছে। আর তোমরা বলবে যে এখান থেকে যে নদীটি উৎপত্তি হয়েছে সেটার নাম কি? অবশ্যই সবরমতী, সবরমতী রিভার, যেটা কিন্তু এই আরাবল্লী রেঞ্জ থেকে কিন্তু উৎপত্তি হয়েছে তার, ঠিক আছে। আচ্ছা, পরে কোশ্চেন আছে হিমালয়ের কোন শৃঙ্গটি সাগরমাথা নামে পরিচিত? অবশ্যই কিন্তু হিমালয়ের যে শৃঙ্গটা রয়েছে সেটা কিন্তু নেপালে সাগরমাথা নামে পরিচিত। কোথায়? নেপালে কিন্তু এই যে শৃঙ্গ রয়েছে হিমালয় পর্বতে সেটা কিন্তু সাগরমাথা নামে পরিচিত নেপালে। পরে কোশ্চেন আছে মাউন্ট এভারেস্ট, এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে, ঠিক আছে, মাউন্ট এভারেস্ট। আচ্ছা, ভারতের নবীনতম যে পর্বত রয়েছে এটা কোনটা? ভারতের নবীনতম পর্বত কোনটি? তো অবশ্যই কিন্তু এটা হিমালয় পর্বত, যেটা কিন্তু নবীনতম পর্বত ভারতে। পরের কোশ্চেন আছে ভারতের প্রাচীনতম পর্বতশ্রেণী কোনটি? ভারতের প্রাচীনতম পর্বতশ্রেণী অবশ্যই আরাবল্লী রেঞ্জ। পরবর্তী প্রশ্ন আছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ যেটা রাইট অ্যান্সার হবে আনাইমুদি। আনাইমুদি দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, যেটা আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন আছে পালঘাট নিম্নের কোন দুটি রাজ্যকে কানেক্ট করছে? পালঘাট, তো পালঘাট যুক্ত করছে নিচের কোন দুটি রাজ্যকে? অবশ্যই এখানে কিন্তু দেখতে হবে যে পালঘাট, যেটা কিন্তু অবশ্যই রাইট অ্যান্সার হবে কোনটা? কেরালা এবং তামিলনাড়ু। কেরালার এবং কেরালার যে পালাক্কাদ যে এরিয়াটা রয়েছে এবং তামিলনাড়ুর যে কোয়েম্বাটোর, এই দুটোকে কানেক্ট করছে পালঘাট। ভোরঘাট যে পুনে মুম্বাই রয়েছে, মুম্বাই এবং পুনে এই দুটোকে কিন্তু কানেক্ট করছে ভোরঘাট, এবং থলঘাট যেটা রয়েছে সেটা কিন্তু নাসিক এবং মুম্বাইকে কানেক্ট করছে, ঠিক আছে, যেটা হচ্ছে থলঘাট। তো এই সমস্ত ঘাট কটাকে দেখতে হবে। পরে কোশ্চেন আছে নর্মদা নদীর উৎপত্তি এটা কোথায় হয়েছে? অবশ্যই কিন্তু নর্মদা নদীর উৎপত্তি হয়েছে মধ্যপ্রদেশের অমরকন্টক পাহাড় থেকে। কোথায়? মধ্যপ্রদেশের অমরকন্টক পাহাড় থেকে নর্মদা নদী, এবং মধ্যপ্রদেশের যে বেতুল যে জেলা রয়েছে সেখানে কিন্তু যে মুলতাই যে আমাদের পাহাড় রয়েছে সেখান থেকে অবস্থান করছে, মানে মানে এখান থেকে আমাদের উৎপত্তি হয়েছে, সেটা হচ্ছে তাপ্তি রিভার। আর এই দুটো নদী কিন্তু গ্রস্ত উপত্যকার উপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং আরব সাগরে পড়েছে, এবং এই দুটোই কিন্তু আমাদের পশ্চিম বাহিনী নদী, ঠিক আছে। আর এখানে এখানে কিন্তু তোমাদের আরব সাগরে পড়েছে, যেটা কিন্তু তোমাদের আরেকটা পড়েছে, সেটা হচ্ছে কোনটা? এর সাথে আছে কৃষ্ণা না, নর্মদা তাপ্তি, আর একটা রয়েছে তোমাদের যেটা হচ্ছে মনে পড়ছে না এই মুহূর্তে। আচ্ছা, পরের কোশ্চেনে দেখি, ততক্ষণে হয়তো মনে পড়ে যাবে। পরের কোশ্চেন যেটা আছে কোন নদীটি আরব সাগরে মিশেছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাদের এখানেই অপশানই রয়েছে অপশানটা। তো তোমরা এটা অ্যান্সার করার চেষ্টা করো যে আমাদের আরব সাগরে পড়েছে, নর্মদা তাপ্তি তো পড়েইছে, তার সাথে সাথে আরেকটা নদী রয়েছে যেটা কিন্তু মাহি রিভার, যেটা কিন্তু আমাদের আরব সাগরে পড়েছে, ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেন কি আছে দেখি ছোটনাগপুর মালভূমির মধ্য দিয়ে কোন নদীটি প্রবাহিত হয়েছে? তো এখানে কোন নদীটি প্রবাহিত হয়েছে এই ছোটনাগপুর মালভূমির মধ্য দিয়ে? যেটা কিন্তু অবশ্যই রিভার দামোদর। এবং দামোদর যেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় এটাকে, ঠিক আছে। এবং বিহারের দুঃখ বলা হয় কোনটাকে? সেটা কিন্তু কোশি রিভারকে বিহারের দুঃখ বলা হয় থাকে, ঠিক আছে। চলো পরের কোশ্চেন কি আছে ভারতের কোন রাজ্য দিয়ে পেরিয়ার নদীটি প্রবাহিত হয়েছে? তো পেরিয়ার নদীটি প্রবাহিত হয়েছে সেটা কোন রাজ্যের মধ্যে দিয়ে? অবশ্যই কিন্তু কেরালা, কেরালার মধ্যে দিয়ে গেছে এটা। পরের প্রশ্ন আছে স্থানীয় বায়ুপ্রবাহ যেটা হচ্ছে লু, যেটা কিন্তু গ্রীষ্মকালে কোন রাজ্যে দেখা যায়? এটা তো আমরা সকলেই জানি যে আমাদের উত্তর পশ্চিম ভারতে, অর্থাৎ রাজস্থানের দিকে এবং দিল্লির দিকেও কিন্তু দেখা যায়। তো রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা ওই অঞ্চলটা, অর্থাৎ রাজস্থান আমাদের রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে। পরে কোশ্চেন আছে দাক্ষিণাত্যের মালভূমিতে দেখতে পাওয়া যায় যে কৃষ্ণ মৃত্তিকা, যেটি ফসল চাষের জন্য অত্যন্ত উপযোগী। তো এখানে কোনটা কোন ফসল চাষের জন্য গুরুত্বপূর্ণ? এই দাক্ষিণাত্য মালভূমিতে কৃষ্ণ মৃত্তিকা অর্থাৎ কালো মাটিতে যে চাষটা হয়ে থাকে সেটা হচ্ছে তুলা চাষ। তুলা চাষ কিন্তু এই কৃষ্ণ মৃত্তিকায় সব থেকে কিন্তু ভালো হয়ে থাকে, রেগুর মৃত্তিকা যেটা। পরে কোশ্চেন আছে যেটা কিন্তু ভারতের কোন রাজ্যের আরবিক কফি উৎপাদন করা হয়ে থাকে? আরবিক কফি কোথায় উৎপাদন করা হয়ে থাকে? যেটা কিন্তু রাইট অ্যান্সার হবে কর্ণাটকে। কর্ণাটকে কিন্তু এই আরবিক কফি যেটা কিন্তু উৎপাদন হয়। নেক্সট কোশ্চেন আছে কোন অর্থনৈতিক বিপ্লবে এম এস স্বামীনাথন যুক্ত? তো এম এস স্বামীনাথন যিনি কিন্তু ভারতের সবুজ বিপ্লবের জনক, আমরা সকলেই জানি। তো আমাদের সবুজ বিপ্লব রাইট অ্যান্সার হবে গ্রিন রেভলিউশন, এবং ইনি কিন্তু
2024 মরণোত্তর ভারতরত্ন সম্মানে কিন্তু ভূষিত হয়েছেন। এছাড়া বিশ্বের সবুজ বিপ্লবের জনক ছিলেন কি? এটা হচ্ছে নরম্যান বোরলগ, ঠিক আছে, নরম্যান বোরলগ। আচ্ছা, আর শ্বেত বিপ্লব কিসের সাথে যুক্ত? শ্বেত বিপ্লব যেটা হচ্ছে সেটা কিন্তু মিল্ক প্রোডাকশনের সাথে যুক্ত, এবং শ্বেত বিপ্লবের জনক যেটা কিন্তু ভার্গিস কুরিয়েন, ঠিক আছে। চলো পরের কোশ্চেন। কিছু তারা মিলে একটি নির্দিষ্ট ধরনের কাঠামো তৈরি করে, যেটাকে কি বলা হয়ে থাকে? অবশ্যই কিছু তারা মিলে যেটা একটা নক্ষত্রপুঞ্জ কিন্তু গঠন করে থাকে, ঠিক আছে। তো নক্ষত্রপুঞ্জ আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 4। পরের প্রশ্ন আছে, নিম্নলিখিত কোনটি উজ্জ্বলতম গ্রহ? তো আমরা যে দেখেছিলাম যে সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোনটা, অবশ্যই কিন্তু শুক্র। শুক্র কিন্তু আর্থের টুইন, শুকতারা বা সন্ধ্যা তারা, অর্থাৎ ইভিনিং স্টার, মর্নিং স্টার এবং আর্থের টুইন নামে কিন্তু পরিচিত এই শুক্র, ঠিক আছে। আর শুক্র কিন্তু ঘড়ি কাঁটা বিপরীতে ঘুরে থাকে, ঠিক আছে। আর একটা গ্রহ আছে ইউরেনাস। পরের কোশ্চেন আছে, প্লুটো কবে আবিষ্কৃত হয়েছিল? তো প্লুটো গ্রহকে কিন্তু আবিষ্কার করা হয়েছিল সাল কততে? কত সালে আবিষ্কার করা হয়েছিল প্লুটোকে? অবশ্যই এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, যেটা কিন্তু প্লুটো আবিষ্কার করা হয়েছিল সাল 1930-এ। 1930 সালে কিন্তু এই প্লুটো কিন্তু আবিষ্কার করা হয়। পরের কোশ্চেন আছে, পৃথিবী সূর্য থেকে সর্বাধিক কতটা দূরে? আচ্ছা, এখানে সব থেকে বেশি যখন দূরে অবস্থান করে পৃথিবী সূর্য থেকে, সব থেকে বেশি দূরত্ব যখন হয়ে যায়, যেটা প্রায় 15,20,00,000 কিলোমিটারের কাছাকাছি, যেটা হবে আমরা অপসূর অবস্থান বলে থাকি, সেটা কোন তারিখে আমরা দেখতে পাই? যেটা কিন্তু রাইট অ্যান্সার 4 জুলাই। 4 জুলাই কিন্তু সূর্য এবং পৃথিবীর দূরত্ব সর্বাধিক হয়ে থাকে। পরের কোশ্চেন আছে, আর সর্বনিম্ন যখন হয়ে থাকে সেটা হচ্ছে অনসূর অবস্থান, যেটা কিন্তু 3 জানুয়ারির দিকে হয়। আমরা পরবর্তী প্রশ্ন দেখছি, পৃথিবীর মেরু ব্যাসার্ধ নিরক্ষীয় ব্যাসার্ধের তুলনায় প্রায় কতটা ছোট? এটা কিন্তু অবশ্যই এটা কতটা ছোট বা এর থেকে এটা কতটা বড়, যেটা কিন্তু অবশ্যই রাইট অ্যান্সার কত? 42 কিলোমিটার কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। তো অবশ্যই মেরু ব্যাস এবং আমাদের এই যে নিরক্ষীয় ব্যাসের তুলনায় এই যে ডিফারেন্সটা, সেটা হচ্ছে 42 কিলোমিটারের ডিফারেন্স, ঠিক আছে। চলো পরের কোশ্চেন কি আছে, বলা হয়েছে নিচের কোন গ্রহের একটি উপগ্রহর নাম, যার হচ্ছে গ্যানিমিড। তো আমরা দেখেছিলাম গ্যানিমিড, ইউরোপা, এগুলো কিন্তু বৃহস্পতির কিন্তু উপগ্রহ, অর্থাৎ স্যাটেলাইট বা মুন, ঠিক আছে। আর শুক্র, যেটা কিন্তু আর্থের টুইন, শুকতারা, সন্ধ্যা তারা বলে থাকি। মঙ্গল গ্রহ, যেটা কিন্তু অবশ্যই লাল গ্রহ অর্থাৎ রেড প্ল্যানেট নামে পরিচিত। শনির কিন্তু বলয় রয়েছে এবং শনি একটি গ্যাসিয়াস প্ল্যানেট, এবং শনির কিন্তু সবচেয়ে বড় উপগ্রহ, যেটা হচ্ছে টাইটান। আর শনি কিন্তু 146টি নাম্বার অফ কিন্তু স্যাটেলাইট রয়েছে, অর্থাৎ মুন কিন্তু রয়েছে শনির 146টি। সব থেকে বেশি সৌরজগতের কিন্তু শনি উপগ্রহে কিন্তু সব থেকে উপগ্রহ সংখ্যা, ঠিক আছে। চলো পরের কোশ্চেন আর কি আছে? আর কোনো আমাদের কোশ্চেন নেই, আমাদের এই পর্যন্ত কোশ্চেন সংখ্যাগুলো ছিল। যদি ভালো লাগে তোমাদের কোশ্চেন এবং আমাদের সলিউশন, তাহলে একটা লাইক কিন্তু এখনই করতে হবে। আর এই সমস্ত কোশ্চেন কিন্তু আমাদের বানানো নয়, আগেই বলে দিচ্ছি, এই সমস্ত এক্সামে কিন্তু আসা কোশ্চেন, যেগুলো রেলের বিভিন্ন এক্সামে কিন্তু এসেছে, এবং এনটিপিসির সমস্ত কোশ্চেনগুলোতে কিন্তু আসা, ঠিক আছে, অলরেডি। আর এই প্রশ্নগুলোই কিন্তু তোমাদের আগামী দিনে কিন্তু আবারও তোমরা দেখতে পাবে এই প্রশ্ন, ঠিক আছে। আমরা কিন্তু প্লেলিস্ট করে রেখেছি, আমাদের চ্যানেলে কিন্তু করা রয়েছে, তোমরা সেটা দেখে নেবে। এখনো পর্যন্ত দেখে না থাকলে, তোমার যার যেটা প্রয়োজন রয়েছে, তোমাদের প্রয়োজন মতো তোমরা ক্লাস কিন্তু দেখে নেবে। আর আজকে যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদের করানো হলো, সেগুলো হচ্ছে সবই আমাদের এই পিডিএফ থেকে। কোথা থেকে? এনটিপিসি পিওয়াইকিউ জিকে লাস্ট 2020-21 কোশ্চেন, যেখানে কিন্তু আমরা কিন্তু এই কোশ্চেনগুলো আজকে আলোচনা করেছি। আর এই প্রশ্ন কিন্তু একই প্রশ্ন কিন্তু তোমাদের আগেও কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে, এবং রেলেরই কিন্তু বিভিন্ন কোশ্চেনগুলো কিন্তু বিভিন্ন এক্সামে কিন্তু চলে এসেছে। আর আজকের যে প্রশ্নগুলো তোমাদের এই পিডিএফ থেকেই তোলা কোশ্চেন। তোমাদের যাদের প্রয়োজন আছে, এই সমস্ত এই যে নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। এখানে কিন্তু তোমরা পিডিএফ নিতে পারবে, এবং অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল ডিসক্রিপশন বক্সে রয়েছে, তোমরা অবশ্যই সেখানে কিন্তু যুক্ত হয়ে থাকবে। যার যে পিডিএফ প্রয়োজন আছে তোমরা যোগাযোগ করে নেবে, নাম্বার রয়েছে। এনটিপিসি পিআইকিউ জিকে, এখানে 5000+ কোশ্চেন আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এবং কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। 2024 2025 দুটোই কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে, এবং দুটোই কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের কাছে। যার যেটা প্রয়োজন তোমরা সেটা নিয়ে নেবে এবং এই নাম্বারে যোগাযোগ করবে। আর তোমাদের বলে রাখি, আগের ক্লাসগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে, যার যেটা প্রয়োজন আছে। আমরা কিন্তু কারেন্টের ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদের কিন্তু এই চ্যানেলে কিন্তু দিয়েছি, যেমন অ্যাপয়েন্টমেন্ট হোক, স্পোর্টস, কারেন্ট অ্যাফেয়ার্স হোক, এই ধরনের বিভিন্ন টপিক কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি দেওয়া রয়েছে, ঠিক আছে। তো চলো, আজকের ক্লাস এই পর্যন্ত ছিল। ধন্যবাদ সকলকে।